আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার অনবদ্য চরিত্র, বললেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর দখল দূষণে বিপর্যস্ত। রাজধানীর বাজারে সবজির দাম স্থিতিশীল, সয়াবিন তেলের সরবরাহ বেশ কম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার অনবদ্য চরিত্র। দীর্ঘদিন ধরেই তিনি স্বাধীন ও সার্বভৌম দেশের স্বপ্ন লালন করেছিলেন। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতের বাংলাদেশ বাধাগ্রস্ত হবে। আলোচনা সমালোচনার নামে এমন কিছু করা ঠিক হবে না যা মুক্তিযুদ্ধকে ছোট করে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী দখল ও দূষণে বিপর্যস্ত। পানির রং কুচকুচে কালো ও দুর্গন্ধময়। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। নদী তীরের ডাইং কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য ও শহরের বর্জ্যে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা। এর সঙ্গে যুক্ত হচ্ছে পলিথিন ও নৌযানের বর্জ্য, আর দখল তো আছেই। বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্য নর্দমা ও খালের মাধ্যমে সরাসরি নদীতে পড়ছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নর্দমা ও খাল দিয়ে প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক। প্রচুর পরিমাণে অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান নদীর পাশে গড়ে ওঠার কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। এখন আর এখানে নদীর পাড়ে দাঁড়ানোও যায় না, যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আমরা দাঁড়াতেও পারছি না। গার্মেন্টসের ডাইংয়ের পানি নিষ্কাশন করে ছাড়বো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে, এটা একটা পদ্ধতি নিয়ে। নারায়ণগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000। নিয়ম অনুযায়ী এসব কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি থাকার কথা, কিন্তু অনেক প্রতিষ্ঠানে তা নেই। অধিকাংশ ডাইং কারখানার বর্জ্য সরাসরি মিশছে নদীর পানিতে। আবার যাদের ইটিপি আছে, ব্যয় বেশি হওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠান তা বন্ধ রাখছে বলে অভিযোগ। ডাইংয়ের পানি যেমন নদীতে না ছাড়ে, পানি যেমন সবসময় ফসা থাকে, জনগণ পানি ব্যবহার করতে পারে, ওই ব্যবস্থা যদি সরকার নেয় তাহলে একটু ভালো হবে। কোনো প্রতিষ্ঠান যদি প্যারামিটার ইটিপি আছে, ছাড়পত্র আছে, কিন্তু তারা যদি প্যারামিটার বাইরে থাকে, তখন আমাদের ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে কোন কোন প্যারামিটার মানমাত্রার বাইরে আছেন সেগুলোর আলোকে ক্ষতিপূরণ ধার্য করা হয়, এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। শীতলক্ষ্যাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে সরকারি উদ্যোগ দরকার, প্রশাসনিক উদ্যোগ দরকার, এক সিস্টেম দরকার। প্রায় 150 কেএলডি এই করা হলে এই যে পয়ঃবর্জ্য সরাসরি পরিশোধন করে আমরা আসলে ফেলবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দূষণের মাত্রা অনেকাংশই কমে যাবে এবং নারায়ণগঞ্জের নগরীর বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, শীতলক্ষ্যা নদীর দূষণ নারায়ণগঞ্জের মানুষের জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।
5 বছর পেরিয়ে গেলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়নি। ফলে ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষক সংকটে নিয়মিত ক্লাস হয় না। গত বছরের এপ্রিল মাসে হাসপাতাল চালু ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। টানা কয়েকদিন সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়লেও শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানান সুনামগঞ্জবাসী। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে হাসপাতাল চালু করে ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখনো অবকাঠামো নির্মাণ শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। এগুলো করলে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমরা আসলে অন্ধকারের মধ্যে আছি। আমাদের এই যে ষষ্ঠ ব্যাচ চলে আসছে, এখন পর্যন্ত তারা এখনো চালু করে নাই, অনেক কাজ ডিলে করতেছে ইচ্ছা করে। বর্তমানে সুনামগঞ্জ মেডিকেল কলেজে অধ্যাপকের 12টি পদের মধ্যে 10টি শূন্য, সহযোগী অধ্যাপক 25টির মধ্যে 17টি, সহকারী অধ্যাপক 26টির মধ্যে 13টি এবং প্রভাষক 28টির মধ্যে 9টি পদ খালি। ডার্মাটোলজি, অর্থোপেডিক্স ও রেডিওলজি বিভাগে নেই একজন শিক্ষকও। আমাদের এখন 4টি ব্যাচ ক্লিনিক্যাল ওয়ার্ড তাদের চালু হয়ে যাবে, কিন্তু তারা কোথায় করবে আমরা কিছু জানি না। পাঠ্যপুস্তকের যে পড়াশোনা এগুলো আমরা মোটামুটি ভালো অনেক আমরা নিজেদের মতো করে পড়ে যাচ্ছি, কিন্তু ক্লিনিক্যাল যে ফেসিলিটিসটা এটা তো আমরা নিজেরা আমাদের যদি না প্রোভাইড করা হয় আমরা তো নিজেরা পড়তে পারবো না। এবছরের মধ্যেই অবকাঠামো নির্মাণ শেষ করার আশা গণপূর্তের। আর জনবল সংকট নিরসনের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ। জনবল নিয়োগ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এবং পিডব্লিউডি যেটা আমাদের জানাচ্ছে তাদের যে অগ্রগতি, হসপিটালের বিল্ডিংয়ের কাজে অগ্রগতি, তারা মোটামুটি 98% সম্পন্ন করেছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালের প্রকল্পটির মেয়াদ জুন 2026 পর্যন্ত আছে। ইনশাআল্লাহ আমরা 2026-এর মধ্যে সবগুলো কম্পোনেন্টই শেষ করতে পারবো। দ্রুত সমস্যা সমাধানের আশায় রয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। ঈদের পর রাজধানীতে কাঁচা বাজার এখনও তেমন জমে ওঠেনি। সবজির দাম স্থিতিশীল থাকলেও সয়াবিন তেলের সরবরাহ বেশ কম। এছাড়া মাছের দাম নিয়েও অভিযোগ করেন ক্রেতারা। ঈদের ছুটি শেষ হলেও ফাঁকা ঢাকার মতোই প্রায় ক্রেতাশূন্য রাজধানীর কারওয়ান বাজার। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সবজি নিয়ে ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা। কাস্টমারও নাই, মালও কম, ব্যাপারীও কম, পুরাপুরি বাজার হয় নাই। অল্প কিছু ব্যাপারীরা আসছে, অল্প কিছু মাল আনছে, বাড়ায় মাল বেশি। বাজারে তো লোক নাই, কাস্টমার নাই, সবই বাড়ি গেছে, লেগা কাস্টমার না থাকার কারণে বাজারে নরমাল কম আছে, বুঝছেন। দোকানে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা গেছে, তবে বিক্রেতারা এটাকে সংকট বলতে নারাজ। চাহিদা অনুযায়ী মালটা পাওয়ার এটা পাচ্ছি না, আমরা কম পাচ্ছি দেখে সরবরাহ কম, মার্কেটে ডিলার পর্যায়ে সরবরাহ কম, কোম্পানি কম দিচ্ছে সরবরাহ, এই কারণে খুচরা দোকানও কম দিতেছে। আমার চাহিদা 20 কার্টন, আমি পাইতেছি 5 কার্টন। মাছের বাজারেও তেমন ক্রেতা নেই, তবে দাম একটু চড়া। অন্যান্য যে সময় যে বাজার রেট থাকে তার চেয়ে তুলনামূলক 50 টাকা বা 100 টাকা এরকম বেশি। যেমন যে মাছ 350 টাকা রুই মাছ, সেখানে এখন 400 টাকা এবং তার বেশিও বিক্রি করতেছে। রমজানের সময় সেঞ্চুরি হাঁকানো লেবুর দাম বর্তমানে অর্ধেকে নেমে এসেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে টহল দেওয়ার জন্য অত্যাধুনিক ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো কোনো সক্রিয় যুদ্ধে এই ধরনের নৌযান ব্যবহারের কথা স্বীকার করল পেন্টাগন। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তেহরানের সঙ্গে শান্তি আলোচনা খুব ভালোভাবেই চলছে। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, আলোচনা ফলপ্রসূ না হলে ইরানে বড় ধরনের হামলা চালানো যাবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। খেলার খবর। এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। হিমু বাসার
ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় তারা। ফাইনালে ভিয়েতনামকে বড় স্কোর ব্যবধানে হারায় কম্পাউন্ড দল। তাতে এই প্রতিযোগিতায় স্বর্ণ জিতল বাংলাদেশ। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর 9.62। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের হ্যানয় থেকে যাত্রা করে আজ সকালে সিঙ্গাপুর পৌঁছায় জামাল ভুঁইয়াদের দল। এবারের এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম হোম ম্যাচ ছিল সিঙ্গাপুরের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে 1-2 গোলের ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের এবারের বাছাই মিশন। সেই সাথে চুক্তি অনুযায়ী ম্যাচটি বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ার ক্যাব্রেরার শেষ ম্যাচ। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত আসর। তবে টুর্নামেন্টের ড্র অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC। সৌদি আরবের রিয়াদে আগামী 11 এপ্রিল 24 দলের এই টুর্নামেন্টের ড্র হওয়ার কথা ছিল, কিন্তু ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। ফলে অসংখ্য ক্রীড়া ইভেন্ট বাতিল বা স্থগিত হয়ে যাচ্ছে। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার অনবদ্য চরিত্র, বললেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী দখল দূষণে বিপর্যস্ত। রাজধানীর বাজারে সবজির দাম স্থিতিশীল, সয়াবিন তেলের সরবরাহ বেশ কম। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।